আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল মালেক, লেকচারার অফ ইংলিশ, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। আজকে আমার অনলাইন ক্লাসের বিষয় হলো নেরেশন পার্ট 3, ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নেরেশন করা যায়। প্রথমে আমি বলেছিলাম যে নেরেশনকে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে গেলে আগে শিখতে হবে আমাদের সেন্টেন্স অনুযায়ী। সে সেন্টেন্স অনুযায়ী শিখতে গেলে আমাদের দুইটা ক্লাসের মধ্যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম ফার্স্ট পার্টে করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের কিছু অংশ, এবং দ্বিতীয় ক্লাসটিতে আমি আলোচনা করেছি ইনডাইরেক্ট সেন্টেন্সের বিস্তারিত আলোচনা। এখন ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নেরেশন করতে পারা যায় সেটা আমরা চেষ্টা করব, এবং তোমরাও খাতা কলম নিয়ে একটু চেষ্টা করো। আমার যে উদাহরণ দেওয়া আছে সেটাকে মিলিয়ে পরবর্তীতে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন আজকে এই ক্লাসের মধ্যে আমরা বুঝতে সক্ষম হব আশা করি। না বুঝলে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করলে অবশ্যই আমি সেই সমাধানটা বলে দিব বা উত্তর দিয়ে দিব। আচ্ছা দেখো, আমরা প্রথমে শুরুতেই জানতে চাই যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হয় বা কীভাবে বুঝবো যে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। অনেকে তো আমরা বলতে পারি না। ধর আমরা সংজ্ঞা জানি, যা দ্বারা আদেশ, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে নর্মালি। তবে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সেন্টেন্সটার অর্থ বুঝতে পারতেছি না, মানে অর্থ বুঝি না। তখন আমরা কি করব? তো আমরা নর্মালি আমরা যদি অ্যাডভার্ব দ্বারা বা ভার্ব দ্বারা, শুরুতে যে ভার্ব অথবা অ্যাডভার্ব থাকে, ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা নেগেটিভ, ডু নট, নেভার এগুলো থাকলে, অথবা প্লিজ থাকবে, কিছু কিছু জিনিস আছে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকতে পারে শুরুতেই। অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব অথবা লেট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স শুরু হয়, তাহলে ধরে নিতে হবে শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে সেটি কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মাধ্যমেই আমরা শিখতে পারবো। ব্রাদার সেড টু মি, বাবা আমাকে বললেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এখন দেখো তো, সর্বদা সত্য কথা বলো আসলে এটা কোন ধরনের? এটা আমার কি করেছেন? বাবা আমাকে উপদেশ দিয়েছেন সর্বদা সত্য কথা বলবো। বাবা আমাকে মারেন নাই বা অর্ডারও দেন নাই, এটা এখানে উপদেশ দিয়েছেন। আগের সেন্টেন্সে বলেছিলাম আগের ক্লাসেই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যদি উপদেশমূলক বাক্য হয় তাহলে আমাদের সেইটির পরিবর্তে কি লিখতে হবে? অ্যাডভাইজড। আমাদের সেইটির পরিবর্তে লিখতে হবে অ্যাডভাইজড লিখতে হবে। তাই বাবা, ফাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এখানে কি লাগাইছিলাম? আমরা যুক্ত করলাম, আমরা টু যুক্ত করলাম। কেন যুক্ত করলাম? আমরা জানি অবশ্যই ইনডাইরেক্ট করার সময় মাঝখানে ইনভার্ট কমাটিকে লিঙ্কার্স ব্যবহার করা হয়, লিঙ্কার। তো এখানে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দ্যাট ইউজ করেছিলাম, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ইফ অথবা ডব্লিউএস কোয়েকশন যদি তাকে ডব্লিউএস কোয়েকশন ইউজ করব। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ভার্ব অথবা অ্যাডভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয় অবশ্যই টু দিব, টুর উপরে ভার্ব ইউজ করব। তবে যদি লেট দ্বারা যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই লেটের দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সকে লেট উঠিয়ে দিয়ে আমরা দ্যাট ইউজ করবো, দ্যাটের পরে সাবজেক্ট দিব। এটা আমরা পরবর্তী উদাহরণ দেখতে পাবো। আশা করি আমরা এখানে টু দিয়েছি, তারপর আমরা কি দিলাম? টুর পরে মেইন ভার্ব দিতে হবে স্পিক। এখানে হলো মেইন ভার্ব টু স্পিক দ্য ট্রুথ, ট্রুথ অবজেক্ট। এখন আছে অলওয়েজটা অ্যাডভার্ব। এখানে তো অ্যাডভার্ব তো হবে না, আমাদের শর্ত হলো টুর পরে ভার্ব হতে হবে। যদি এখানে অতিরিক্ত কোনো অ্যাডভার্ব থাকে তাহলে সেটাকে অবশ্যই আমরা পরে নিব, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আচ্ছা, এখানে আমরা দেখি দ্বিতীয় উদাহরণ। দ্য টিচার সেড টু দ্য জামাল, শিক্ষক জামালকে বলেছিলেন ডোন্ট মেক এ নয়েজ, তুমি গোলমাল করিও না। এখানে শিক্ষক জামালকে কি করছেন? একটা দুইভাবে দেওয়া যেতে পারে। একটা হলো অর্ডার করছেন, আদেশ দিয়েছেন। আমি এখানে লিখছি নিষেধ করেছেন। নিষেধ করলে ফরবেড, যদি আদেশ দিই যদি আদেশ দিতাম এখানে কি লাগলো না? অর্ডার লাগলো না। অর্ডার লাগলে এখানে নোট টু। তবে ফরবেড দিলে, ফরবেড শব্দের অর্থটা হলো নিষেধ করা। ফরবেড দিলে দ্য টিচার সেটুর পরিবর্তে আমরা কি দিলাম? ফরবেড দিলাম। দ্য টিচার ফরবেড জামাল টু মেক এ নয়েজ, অর্থাৎ গোলমাল করতে নিষেধ করে। টু কানেক্টর হিসেবে আমি টু ইউজ করছি। টুর পরে আমি বলেছিলাম মেইন ভার্ব বসবে, মেক হলো মেইন ভার্ব, এ নয়েজ। ডু নটটা আসলে নেগেটিভ বাক্যর কারণে ডু নট বসছে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ফরবেড দিলে আর ডু নটের প্রয়োজন নাই।
এখানে টুর পরে কি দিয়েছি আমরা, মেইন ভার্ব দিয়েছি মেক এনওএস, শেষ। আমরা ইনডাইরেক্ট নেরেশন, আমাদের কাজটা কি, এখানে সেই টুর বদলা পরিবর্তে আমরা ফরওয়ার্ড দিয়েছি, আর এখানে টু দ্বারা টুর পরে মেইন ভার্ব দিয়েছি। এখন প্রশ্ন হলো ডু নট কী হয়েছে, আমি আগেই বললাম ফরওয়ার্ড শব্দ নিষেধ, ডু নট দ্বারা নিষেধ নাবোধক, ফরওয়ার্ডও নাবোধক, তাই আমরা আর ডু নটের প্রয়োজন নাই, টু দিয়ে বাকিটা লিখব। আচ্ছা, তৃতীয় উদাহরণে দেখতে পাই আমরা মাদার সেট, মা আমাকে বলেছিলেন নেভার টেল এ লাই। এখানে কিন্তু মা আমাকে কখনো মিথ্যা কথা বলবেও না, নেভার টেল, কখনো মিথ্যা কথা বলিও না, ইনভার্টেড কমার ভিতরে আছে নেভার টেল লাই, কখনো মিথ্যা কথা বলিও না। অর্থাৎ এখানে যদিও নেগেটিভ বাক্য, অর্থাৎ মা আমাকে কিন্তু নিষেধ, তবে এই জিনিসটা আমি অ্যাডভাইসের মধ্যে ফালাইতে পারি। কেন আমরা অ্যাডভাইসের মধ্যে প্রকাশ করব, কারণ এখানে উপদেশসূচক বাক্যর মধ্যেও পড়ে। উপদেশসূচক বাক্য হাবোধক হতে পারে, নাবোধক হতে পারে। তাই আমরা যেহেতু মাদার অ্যাডভাইস মি টু টেল এ লাই যদি বলি, আমরা যদি নট টু এখানে কেন দিয়েছি, টু টেল এ লাই যদি দিতাম তখন কি হতো, তখন মা আমাকে উপদেশ দিচ্ছেন মিথ্যা বলার জন্য। অতএব যদি নেগেটিভ বাক্যের মধ্যে আমরা অ্যাডভাইসড ইউজ করি অথবা অর্ডার ইউজ করি, তো এখানে নেগেটিভ বাক্য, নেগেটিভের পরিবর্তে ডু নট অথবা নেভারের পরিবর্তে নট টু বসাতে হবে। এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি নেগেটিভ বাক্য হয় আমি অ্যাডভাইস দেই, তাহলে কি দিতে হবে, নোট টু দ্বারা, টুর আগে নোট বসে, নোট টু, তারপরে মেইন ভার্ব টু টেল এ লাই। এখানে নেভারের অর্থ নটে প্রকাশ করেছে। আচ্ছা, 4 নম্বর উদাহরণ, দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলেছিল প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ কোন ধরনের বাক্য, আমাদের প্লিজটা হলো অনুরোধসূচক বাক্য। অনুরোধ করলে আমরা জানি যে রিকোয়েস্ট, সেই ফার্স্ট ফর্ম, এর জন্য রিকোয়েস্টেড। দ্য ম্যান ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, সেইটুর পরিবর্তে আমরা কি আসছে, রিকোয়েস্টেড মি, লোকটা আমাকে বললো, অর্থাৎ টু কোনো সময় ব্যবহৃত হবে না, একমাত্র প্রপোজের পরে টু বসে আর সেইডের পরে টু বসে। আর অন্যান্য যে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করি যেগুলা, এগুলাদের পরে টু বসে না। তা দ্য ম্যান সেড রিকোয়েস্টেড মি টু, টুর পরে মেইন ভার্ব হলো এখানে হেল্প, লোকটা নিজেকে বলছে আমাকে, দয়া করে আমাকে সাহায্য করে। আমাকে বলতে কাকে, লোকটা সে নিজের, মেনের প্রনাউন হলো হি, যেহেতু বার্বের পরে গেছে, আই থেকে মি হয়েছে, হি থেকে কি হবে, হিম হবে। অবজেক্ট বার্বের পরে কখনো সাবজেক্টিভ বসে না, হির অবজেক্ট হলো হিম, এখানে মির পরিবর্তে কি হয়েছে, হিম হয়েছে। আচ্ছা, তারপর 5 নম্বর উদাহরণ, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বলেছিলেন স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। এখানে শিক্ষক ছাত্রদের কি বলছেন, উপদেশ দেন। এখানে কিন্তু শিক্ষক উপদেশ দেন নাই, আদেশ করেছেন। আদেশ করলে কি দিতে হবে, এখানে দ্য টিচার সাবজেক্ট ঠিক থাকবো, সেই টুর পরিবর্তে আমি কি দিব, অর্ডার দিব। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশ, সুযোগ বাক্য, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হইলে মাঝখানে টু দিয়ে ভার্বটা বসবো, তবে স্মল লেটার হবে। এখানে টু কনজাংশন, এখানে যুক্ত করার পরে যদি ভার্ব আসে বা অন্য কিছু আসে, প্রনাউন আসলে আইসারা অন্য যেগুলো আছে সবগুলোই প্রনাউন স্মল লেটার হবে। তবে নাউন যদি আসে, মানুষের নাম যদি হয় তবে ক্যাপিটাল লেটার হবে। টু স্ট্যান্ড আপ, এসটা স্মল লেটার হচ্ছে স্ট্যান্ড আপ, ঠিক আছে। এখানে অর্ডার, সেই টুর পরিবর্তে অর্ডার বসছে, আর বাকিটা ঠিক আছে, শুধুমাত্র কনজাংশন টু বসছে। আসলে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা নেরেশন আসলে বুঝতে পারলে অনেকটাই সহজ, তাই আমরা চেষ্টা করব, একটু প্র্যাকটিস করতে হবে ভাষার মধ্যে। এখানে নাম্বার 6, উদাহরণ নম্বর 6, রহিম সেড টু মি, রহিম আমাকে বলেছিল লেট আস প্লে, চলো আমরা খেলি। এখানে রহিম চলো আমরা খেলি আসলে কোন ধরনের বাক্য, এটা আমি বলেছিলাম আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধসূচক বাক্য, প্রস্তাবসূচক বাক্য হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু প্রস্তাব দিচ্ছে চলো আমরা খেলি, প্রস্তাব ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ লেট যুক্ত বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা ভার্ব বা অ্যাডভার্ব দ্বারা শুরু হলে, সাবজেক্ট যদি না থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা বুঝতে হবে যে আমরা সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থ না বুঝলো আমাদের এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তবে লেটাস থাকলে প্রস্তাব দেওয়া হয়, লেটাস থাকলে কী দেওয়া হয়, প্রস্তাব দেওয়া, চলো আমরা খেলি, চলো আমরা পড়ি, চলো আমরা লেটাস ওয়াক, চলো আমরা হাঁটি, এরকম ধরনের বাক্য হলে আমরা সেইটার পরিবর্তে প্রপোজ বসবো। প্রপোজ এখানে একটাই বুঝতে হবে জিনিসটা, আমি আগেই বলেছিলাম, সেইটের পরে টু বসে, আর প্রপোজের পরে টু বসে। যেহেতু প্রপোজের পরে অবজেক্ট আছে মি, অবজেক্ট না থাকলে ডাইরেক্ট দ্যাট বসবে, আর অবজেক্ট থাকলে প্রপোজের পরে টু দিব। রহিম প্রপোজ টু মি দ্যাট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মাঝখানে টু বসাইছি, তবে লেট দ্বারা যুক্ত লেট সহ যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা হয়, আমরা কানেকশন হিসাবে দ্যাট ইউজ করব। রহিম প্রপোজ টু মি দ্যাট
এখন কাকে, চলো আমরা খেলি। কে কে খেলবে? রহিম খেলবে এবং আমি খেলবো। এখন আমার সাথে যদি আরেকজন থাকে তাহলে সেটার প্রনাউন কি হবে? আমি দ্যাটের পরে সর্বদাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করছি। আমি বলেছি যে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে ইনডাইরেক্ট নেরেশনের ক্ষেত্রে। দ্যাটের পরে আমরা সাবজেক্ট দিব। কে কে খেলবে? আমি খেলবো এবং আমার সাথে রহিম খেলবে। আমরা দুইজনকে কি বলবো? আমরা উই দ্বারা প্রকাশ করব, প্রনাউন দিতে হবে। এখন আমাদের প্রনাউন উই। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা লেটাসের নিয়ম হলো শুড। শুডটা ইউজ করতে হবে। উই অথবা অনেক সময় এখানে উইর পরিবর্তেও দেও বসে। যদি এখানে রহিম এবং করিম বা অন্য একজন হতো, ফার্স্ট পারসন না হয়ে সেকেন্ড থার্ড পারসন বা অন্য কোনো পারসন হতো, তাহলে এখানে কি দিলাম না? আমরা দিলাম না, দে শুড, তারপরে মূল ভার্বটা দিব। ভার্বের পরে যদি প্লেয়ার থাকতো, ফুটবল থাকতো বা অন্য কিছু থাকতো, সেটা আমরা ইউজ করব। তবে লেটাস উঠে যাবে। আসের পরিবর্তে উই বসছে, তারপর শুডটা আমাদেরকে দিতে হবে স্ট্রাকচার অনুযায়ী। নাম্বার 7, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, লেট মি ডু দ্য ওয়ার্ক। তো আমাকে কাজটা করতে দাও। সে আমাকে বলেছে। এটা নর্মালি আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এই ধরনের কোনো শব্দই পড়ে না। যেহেতু আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব কোনোটাতেই পড়ে না, তখন এই ধরনের বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আমরা সেড টুর পরিবর্তে কী ইউজ করব? আমরা টোল্ড ইউজ করব। হি টোল্ড মি দ্যাট। যেহেতু লেট আছে, লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কনজাংশন হিসাবে, কানেক্টর হিসাবে মাঝখানে দ্যাট ইউজ করব। তারপর আমরা কি বলবো? এখানে বলছে সে আমাকে কাজটা করতে দাও। কাকে? এখানে কে বক্তা? বক্তাকে। হু ইজ দ্য স্পিকার অফ দিস সেন্টেন্স? হি। এখানে মি দ্বারা হিকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অবজেক্টিভ রূপ বসছিল। আমরা সবসময় সর্বদাই মনে রাখবো যে লেটের পরে অবজেক্টিভ রূপ বসে, কিন্তু দ্যাটের পরে সর্বদাই কী রূপ বসে? সাবজেক্টিভ রূপ বসে। এখানে মিটা বোঝাচ্ছে হিকে, এখানে হির সাবজেক্ট হি। তারপর লেটের পরে যদি আস না থেকে অন্য কিছু থাকে, লেট মি, লেট হিম, লেট হার, এগুলো থাকলে অবশ্যই সাবজেক্টের পরে মাইট ইউজ করতে হবে। তারপর বাকিটা সেন্টেন্সের বাকি অংশ কী আছে? ডু দ্য ওয়ার্ক। আর কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে প্রোনাউন বা অন্য কিছু নাই। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটির মাধ্যমে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করা যায় সেটি শিখতে পারবো। তাই দয়া করে তোমরা আমাদের ক্লাসটি অবশ্যই দেখার চেষ্টা করবা এবং তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য আমাদের ক্লাসটি অবশ্যই আমাদের এই অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং অন্যদেরকে যাতে পাওয়া যায় বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসব, সেটা দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করলাম।